আঁখি আদিতে হাত ধরে নিয়ে যেতে শুরু করলো। হাজি অসহায়ের মতো আখির হাতিতে ধরে থাকা হাতের দিকে তাকিয়ে থাকে। হাঁস কুলি করতে যেয়ে রিদিকা দাঁতের ভেতর দিক দিয়ে দুটি আক্কেল দাঁত উঠে চলে আসলো। রিদিকা অস্থির হয়ে পড়ল। ও ভালোই বুঝতে পেরে গেছে ওর শরীরে তৃতীয় ডোজ দেওয়া শেষ। এদিকে আদেশও তাকে ভুল বুঝে গেল। এত বড় হার রিদিকা কেমনে মানবে? রিদিকা তো হার মানবার পাত্র না। রাগে ক্ষোভে রিদিকার নিজেকেই মারতে ইচ্ছে করছে। ঘরে বিভিন্ন জিনিস ছুঁড়ে ভেঙে দিয়েছে ইতিমধ্যে। এবার চেঁচিয়ে বলছে, না, হৃদিকা হার মানবে না। আত্রিশ শুধু আমার, আমার হয়েই থাকবে। ও আমার থেকে দূরে যেতে পারে না। আর যদি তা চায়, তবে ওর সেই হাল হবে যা বাকিদের হয়েছে। না, আমি এভাবে বসে থাকবো না। আমি আমার সৌন্দর্য হারাতে পারি না। এসব ছাড়া আমার আত্রিশ আমাকে কি করে ভালোবাসবে? এবার ছুটে গিয়ে রিদিকা আদেশের ছবি হাতে দিল। তারপর সেটার উপর হাত বুলিয়ে পাগলের মতো অঙ্গভঙ্গিতে বলতে লাগলো, আমি জানি তুমি আমার রূপে মগ্ন হয়ে আমায় পেতে চেয়েছ। ওই আঁখিকে সরিয়ে আমাকে নিয়ে এসেছো। তবে আমি কিভাবে তোমায় যেতে দিই? তোমাকে বাঁধতে হলে তো আমার এই রূপের প্রয়োজন। তুমি চিন্তা করো না, আমি ঠিকই তোমার সেই সুন্দরী হৃদিকাতে পরিণত হব আবার। এসব ভাইরাস আমার কিছুই করবে না। আমি বড় ডাক্তার দেখিয়ে আবারও আগের মতো হয়ে যাব। অতপর দুজন আবারও আগের মতো ভালোবেসে থাকবো। তোমাকে আমি কোথাও যেতে দিব না, তুমি শুধুই আমার। হাকি ফোন করে তার ড্রাইভারকে বলে দিয়েছে গাড়ি এসে নিয়ে যেতে। তারপর সে নিজেই আদিতের গাড়ি ড্রাইভ করতে শুরু করে। আদিতকে ড্রাইভ করতে দেয় না। রাগে এখনও একরকম কাঁপছে সে। হাকি ড্রাইভ করছে আর আদিত্য পাশেই বসে আছে। কিছুই বলছে না আদৃত। একটু পরপর ঠোঁট কামড়াচ্ছে, হাত মুঠো করছে, শরীরের কাপড় ঢিলে করছে। হাঁকি জানে আদিত্য অতিরিক্ত রাগে আত্মহারা হয়ে পড়ে। বর্তমানে রাগ দমন করতে না পেরে তার উক্ত অবস্থার সৃষ্টি হয়েছে। হাঁকি এবার গাড়ি থামিয়ে দিল। তারপর নেমে অপর দিকে এসে আদিত্যের পাশের দরজা খুলল। চলুন আমার সাথে। অতঃপর আদিত্যকে হাঁকি একটা খোলা মাঠের মতো জায়গায় নিয়ে গেল, যেখানে বাতাস বইছে বেশ। এবার পানির বোতল খুলি হাঁকি আদিত্যের সামনে ধরল। পান করে নিন, ভালো লাগবে। আদিত্য বিনা বাক্যে তার হাতে নিয়ে এক চুমুকে পুরো বোতলের পানি পান করে নেয়। অতঃপর ছুঁড়ে ফেলে বোতলটা। কিছুক্ষণ অল্প নিস্তব্ধতা পালন করার পরও রাগ দমনে ব্যর্থ হয়ে হাঁটু মুড়ে বসে সজোরে চিৎকার করে ওঠে। হাঁকি সান্ত্বনা স্বরূপ আদিত্যের পাশে বসে তার কাঁধে হাত রাখলে আদিত্য পেছন মুড়ে আখিকে জড়িয়ে ধরে বেশ শব্দ করে কেঁদে দেয়। আদিত্যকে আখি এই প্রথম কাঁদতে দেখল, যাতে চোখ বেয়ে তারও বেরিয়ে এলো জল। কেন আখি? কেন আমাদের সাথে এমন হলো? কি দোষ ছিল আমাদের? কেন ওরা আমাদের সাথে এমন করলো? তুমি হয়তো কল্পনা করতে পারবে না এই 6টা বছর কত যন্ত্রণায় পুড়েছি, কতটা পীড়া হয়েছে আমার। যখন ভেবেছি তুমি আদৃশ্যের সাথে আছো, যে আমি তোমার পাশে কোনো ছেলের আনাগোনা সহ্য করতে পারি না। আমাকে ক্ষমা করে দিও আখি। আমি তোমাকে বাঁচাতে পারিনি, রক্ষা করতে পারিনি ওই আদৃশ্যের ছলনার হাত থেকে। সেদিন যদি ওদের কথায় কান না দিয়ে ওসব ভুল ভালে মন ভাসিয়ে না চলে যেতাম, তবে এমনটা কখনো হতো না। আমায় ক্ষমা করে দিও। আপনার কোনো দোষ ছিল না। সবই আমাদের কপালের লিখন ছিল, যা চাইলেও কেউ বদলাতে পারতো না কখনো। নিয়তি আবার আমাদের মিলিয়ে দিয়েছে তো। তাই অতীত ভেবে কষ্ট পাওয়ার চেয়ে বর্তমান ভেবে খুশি হওয়াটাই ভালো হবে, তাই না? প্লিজ আপনি কান্না বন্ধ করুন এবার। আদিত্যকে ছাড়িয়ে তার চোখের জল মুছে দিতে দিতে কথাগুলো বলে গেল আখি। আদিত্য বিমোহিত দৃষ্টি আখির উপর স্থির রেখে বলে গেল, তুমি কি আমার অতীতের ওই বিষাদ মুছিয়ে দেবে আখি? ভালোবাসবে আমাকে আবার ঠিক আগের মতো? আনন্দে ভরিয়ে দেবে আমার জীবন আবারও? বলো না আখি, বলো না ভালোবাসতে শিখে আবারও হাসতে শেখাবে, আমাকে নিয়ে মত্ত হবে আবারও। আদিত্যের কথাগুলো শুনে মুখে মলিনতা বিরাজ করে যায় আখি। উঠে দাঁড়ায় এসে নিরাশ ভাব নিয়ে আদিত্য উঠে পড়ে। কি হলো আখি, কিছু বলছো না যে? কি বলবো আমি? অনেক কিছু পাল্টে গেছে ডক্টর আদিত্য। আমি সেই আগের আঁখি নই আপনার। আপনি অবিবাহিত আর আমি এখন ডিভোর্সি। আপনার জীবনে আমি এক প্রথম নারী হলেও
আমার জীবনে আপনি প্রথম ভালোবাসা হয়েও দ্বিতীয় পুরুষের মর্যাদা পাবেন, যা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি আপনার যোগ্য না। খবরদার আখি, যদি কথাটা আবারও বলেছো তো। আমার জীবনে এসব কিছু কখনো ম্যাটার করে না, আর এসব কথা তোমার মুখেও মানায় না। আমার তুমি হলেই চলবে, আর কিচ্ছু চাই না। আপনি বুঝতে পারছেন না, সমাজে আপনারও আলাদা নাম ডাক আছে। অবিবাহিত হয়ে ডিভোর্সিকে বিয়ে করলে কি হবে ভাবতে পারছেন? এসব কথা আমার হিটলার আখির কাছ থেকে গ্রহণযোগ্য না। সমাজের কথা ভেবে আমরা নিজেদের জীবন নাশ করতে তো পারবো না। সমাজের কিছু বাজে লোকদের কথা শোনানোর ভয়ে বেঁচে থাকা তো ছেড়ে দেওয়া যেতে পারে না। কিন্তু আপনার পরিবারও কি? শ্, চুপ, একদম চুপ। আর কোনো কথা না। এতদিন দাবি খাটাইনি, কিন্তু এখন খাটাবো। আমি তোমাকে আর হারাতে পারবো না, নয়তো পাগল হয়ে যাব। কথাগুলো বলার ছলে পকেট থেকে হীরের আংটি বের করে আখির অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল আদ্রিত। এ কি করলেন আপনি? বেশ করেছি, অনেক আগেই করা উচিত ছিল। এই আংটিটা আমি 6 বছর আগে কিনেছিলাম তোমাকে প্রপোজ করব বলে, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম সেদিন। তারপর থেকে কখনো আংটিটা আমি নিজের থেকে দূর করিনি, সব সময় আমার কাছে রাখতাম। এটা আমায় মনে করিয়ে দিত আমি কি হারিয়ে গেছি। এত ভালোবাসেন আমায়? আমার ভালোবাসার গভীরত্ব খুঁজতে এসো না সুখ পাখি, নিজেই তলিয়ে যাবে। বড্ড ভয় করছে যে সে পথে আবারও এগিয়ে যেতে। আমি থাকতে ভয় কিসের? বিশ্বাস করে হাতটা ধরো, শেষ নিঃশ্বাস অবধি আঁকলে রাখবো। বলো না একবার ভালোবাসো, আমাকে আপন করে নিতে চাও। আমার সময় লাগবে। ঠিক আছে, নাও, সময় দিলাম। 2 দিন ভেবে নাও। 2 দিন পর যদি আংটিটা হাতে না দেখি তাহলে ভাববো পর করে দিয়েছো, আর যদি ওটা হাতে থাকে তাহলে ভাববো নতুন করে আপন করে নিতে চাও। মাত্র 2 দিন। যা তোমার জন্য 2 দিন, তা আমার জন্য শত শত যুগ সুখ পাখি। আর দূরত্ব সইতে পারবো না তোমার। আর যদি আংটিটা খুলে নিই, চলে যাবেন আমাকে ছেড়ে? মরণের পর সেই আখিরাতেও পিছু নেব তোমার। সমস্যা হবে কি তাতে? তোমার সমস্যা হলে হোক, এই আদৃত না হয় তোমার পাগল প্রেমিক হয়েই রবে। আখি আদিত্য আবারও হাসপাতালে চলে আসলো। আদিত্যের মনের সব রাগ ধুয়ে গিয়ে পেল সুখের ঠিকানা। আখিকে আবারও ফিরে পেয়েছে সে, আর খুব জলদি তাকে নিজের করে জীবনে নিয়ে আসবে। আশায় ভরে উঠল মন। অপরদিকে আখির মনের সুখের দোলা তুলছে। এত বছর পর আবারও নিজের সত্য ভালোবাসাকে ফিরে পেয়েছে সে। তবে মনে আছে বেশ দ্বিধাদ্বন্দ্ব। এত কিছুকে অদেখা করে কিভাবে সে আদ্রিতের জীবনের সাথে জড়িয়ে যেতে পারে? আদিত্য তো তাকে 2 দিনের সময় দিয়েছে, তবে সে কি পারবে 2 দিনের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে? না, হাঙ্গিটাও খুলে নেওয়ার ক্ষমতা খুলিয়ে উঠতে পারবে না আখি। এত বছর পর ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়ে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা খুলিয়ে উঠতে পারছে না। হাসপাতালে আসতেই দুজনের উপর পড়ল আবারও অজস্র কাজের চাপ। আদিত্য তাড়াতাড়ি তার সকল কাজ সেরে নিচ্ছে। আখির সাথে সে কিছু সময় কাটাতে চায় একান্তে। তার মনে জমে থাকা অজস্র কথা তাকে জানাতে চায়। আখির হঠাৎ একটা কাজ পড়ে ডক্টর আশরাফ খানের সাথে। ওনার ক্যাবিনের সামনে গিয়ে দরজায় নক করবে, তখনই ভেতরে ইন্সপেক্টর জিসানকে দেখতে পায়। আশরাফ খানের বিপরীত দিকে চেয়ারে বসে আছে সে। দরজা বেশ খানিক খোলা থাকায় তাকে স্পষ্ট দেখতে পেল আখি। আখি ভেতরে না গিয়ে বরং বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলো। ইন্সপেক্টর জিসন, তা আপনার এখানে আসার কারণ জানতে পারি? ডক্টর আশরাফ খান, আমি এখানে এসেছি অনেক জরুরি একটা প্রয়োজনে। কি সাহায্য করতে পারি আমি আপনার? ড্রাইভার মফিজ মিয়াকে তো আপনি চিনেন, শুনেছি উনি আপনার বাড়িতে আগে ড্রাইভার হিসেবে ছিলেন। হ্যাঁ, ও অনেক ভালো লোক, অনেক বিশ্বস্ত। আমার বাড়িতে অনেক বছর কাজ করেছে, কিন্তু গত 4 বছর আগে ও হঠাৎ আমার চাকরি ছেড়ে দেয়। কারণ জিজ্ঞেস করলে তেমন কিছু বলতে চায় না। কিছুদিন পর জানতে পারি সে তার পরিবার নিয়ে তার দেশের বাড়ি চলে যায়। সে জায়গাটা কোথায় বলতে পারবেন? যতটুকু জানি ওর আসল বাড়ি বরিশালে, কিন্তু সঠিক জায়গা বলতে পারবো না। ওনার কোনো আত্মীয় আছে এখানে আপনার পরিচিত, বা এমন কাউকে চিনেন যেখানে উনি কাজ করতেন? না, এমন কাউকে আমি চিনি না। আর ও আমাদের বাড়ি ছাড়া আর কোথাও চাকরি করেনি কখনো। তা আপনি এসব কেন জানতে চাইছেন?
আপনাকে আমি বেশ কিছু বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো যে একটা কেসের জন্য ওনার খোঁজ করছিলাম। আমি কিন্তু ওনার ঠিকানায় এসে জানতে পারলাম উনি এখন আর সেখানে থাকেন না। আচ্ছা, চলি তাহলে। জিসানকে উঠে আসতে দেখে আঁখি সেখান থেকে সরে দাঁড়ালো। জিসান তাকে না দেখেই চলে গেল। আঁখি মনে মনে এক গভীর ভাবনায় ডুব দিল। হাদিস কক্ষে প্রবেশ করলো দুর্বল শরীর নিয়ে। মদের নেশায় মশগুল হয়ে এসেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষততার, অবশ্য চিকিৎসা নিয়ে এসেছে। ঋতিকা তখন বিছানায় বসেছিল। হাদিসকে উক্ত অবস্থায় দেখে ঋতিকা বিচলিত হয়ে তার পাশে ছুটে আসলো। কি হয়েছে আদ্রিস তোমার? তোমার শরীরে এসব ব্যান্ডেজ কিসের? ঋতিকা আদিসের ক্ষতগুলোতে হাত বুলিয়ে কথা বলতে লাগলে আদিস তাকে সজোরে এক ধাক্কা দেয়, যাতে সে ছিটকে ফ্লোরে গিয়ে পড়ে। এবার আদ্রিস গর্জে উঠে বলতে লাগে, বাজে নোংরা নারী আমার পাশে আসার চেষ্টা করবি না। আজ তোর জন্যই আমার এই হাল। তোর দিকে তো তাকাতে ইচ্ছে করছে না আমার। তুমি আমায় অবিশ্বাস করছো আদ্রিস? আমি শুধুই তোমাকে ভাসানো হচ্ছে। তুমি যা দেখছো সব বানোয়ার। জানি না কি বানানো কি সত্য, কিন্তু কিন্তু যেদিন তোকে হাতে নাতে পেয়ে যাব সেদিন তোর আমার বাড়িতে শেষ দিন হবে। এখন সর আমার চোখের সামনে থেকে। আমার সামনেও আর কোনোদিনও পড়বি না বলে দিলাম। নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে পারিস তবেই আমার কাছে আসিস। ভেবে দেখবো তোর কথা। ও তাই? আমার কোনো দোষ আছে কি না তা প্রমাণ ছাড়াই আমাকে দোষী মানলে? আমার সাথে বাজে ব্যবহার করছো। আর আঁখি, যে কিনা তোমাকে এত অপমান করলো, তোমাকে মারলো, তোমার পরিবারকে নিয়ে গেল, তারপরও ভালো। বড় তো সেদিন চেঁচিয়ে বলেছিলে ওর নামে কেস দেবে। কোথায় কি করলে শুনি? আদ্রিস তেড়ে গিয়েই এবার ঋতিকার থুতনি চেপে ধরল। রাগে ক্ষোভে কেঁপে উঠে বলে এবার, ওই নোংরা মুখে যদি আর একবারও আমার আখির নাম নিয়েছিস তবে তবে ওই মুখ সেলাই করে দেব আমি। রাগ করে বলেছিলাম বলে আমি আমার আখির বিরুদ্ধে যাব কি করে ভাবলি তুই? আমাকে ভালোবাসি, ও আমাকে প্রাণে মেরে ফেললেও ততটাই বেঁচে যাব। আমার তো ভুল হয়েছে তোর মতো নোংরাকে এনে ঘরে তোলা, তোকে স্ত্রীর মর্যাদা দেওয়া। সত্যি বলতে আমি তোকে এখনো ভালোবাসিনি। তোর প্রতি আমার ছিল অল্প ভালো লাগা। তোর ঢং করে নম্র ভদ্র ব্যবহারে আমি অল্প আকর্ষিত হয়েছিলাম তোর প্রতি। তোর সৌন্দর্য আর শরীর কেমন জানি টানতো আমাকে তোর কাছে, তাই তোকে পেতে চেয়েছিলাম। কিন্তু কেন জানি তোকে বিয়ে করতে গেছিলাম। তোর মতো নোংরাকে বিয়ে ছাড়াও তো ভোগ করতে পারতাম, কিন্তু না, মোহকে আমি ভালোবাসা ভেবেছি। কিন্তু এখন বুঝতে পারছি, সত্যি বলতে এখন আর তোর প্রতি কোনো আকর্ষণ আসে না আমার। তোর কাছে আসতেও কেমন জানি বিচ্ছিরি অনুভূতি আসে। তোকে তো দেখতেও মন চায় না। সর আমার চোখের সামনে থেকে। ঋতিকাকে আবারও প্রবল ধাক্কা দিয়ে ফেলে চলে গেল আদ্রিস তার কক্ষের বাহিরে। আচ্ছা চলি ডক্টর আদিত্য, আর কালকে দেখা যাচ্ছে। এই যে মিস্টার আখির ড্রাইভার, আপনার ম্যাডাম আজ বাড়ি আসবেন না। বাড়ি চলে গিয়ে সবাইকে বলে দিবেন। এবার যান আপনি। আর ডাক্তার সাহেবা, আপনি বরং আমার সাথে চলুন। দেখুন রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আমি কোথায় বলেছি এখন দিন? আর আমিও তো তোমায় বাড়ি নিয়ে যাচ্ছি। আপনার বাড়ি? হ্যাঁ, বাড়িটা আমার, কিন্তু কিছুদিন পর তোমারও হবে। এত কনফিডেন্ট? ওভার কনফিডেন্ট কিন্তু ভালো না। আহনাফ আদৃত মির্জার কনফিডেন্ট কখনো সস্তা বা লোক দেখানো হয় না। ফ্লার্ট করছেন আমার উপর? ভ্রু নাচিয়ে বলল আখি। আমি তো ভালোবাসা প্রকাশের অল্প প্রচেষ্টা করেছি মাত্র। কেউ ফ্লার্ট মনে করলে আমার কি করণীয়? তবে যাই করেছি নিজের হবু স্ত্রীর সাথেই তো করছি। হালতা স্বরে মিনমিনিয়ে আখির চোখে চোখ রেখে আদিতের বলে যাওয়া কথা আচমকা এক লজ্জায় ফেলে দিল আখিকে। মুচকে হেসে চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি বড্ড ফাজিল হয়ে গেছেন। নিরামিষ ছিলেন, সেটাই ভালো ছিল। চলুন এবার। মা বলেছে তোমাকে নিয়ে যেতে। আজ থাকতে হবে তোমায় আমাদের বাড়িতে। তবে চলুন আমার মায়ের ছেলের হবু বউ থুক্কু ডাক্তার আখি। আপনি সত্যি বড্ড পাজি হয়ে গেছেন। কথাটা বলেই আখি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে আর আদিতের দিকে না তাকিয়েই গাইতে ওঠার জন্য দরজা খুলতে হাত বাড়াবে, তার আগেই আদিত্য এসে হালকা টানে দরজাটা খুলে দিল। এবার ভেতরে যাও।
আঁখি উত্তরে মৃদু হেসে ভেতরে ঢুকে গেল। গাড়ি চলছে আপন গতিতে। আজকে আদিতের চেহারা থেকে হাসি যেন নামছেই না। আলতো এক বাঁকা হাসি ঠোঁটের কোণে স্থির রেখে গাড়ি চালাতে মনোনিবেশ করেছে আদৃত। আঁখি লক্ষ্য করছে তাকে খুব তীক্ষ্ণ নজরে। ফর্সা চেহারাতে খোঁচা দাড়ি তার বড্ড মানানসই। বাইরের বাতাস তার চুল দুলিয়ে দিয়ে যাচ্ছে। আজ বাতাসের সাথেও বেশ হিংসে হচ্ছে আঁখি। প্রেমিক এই পুরুষের সান্নিধ্য নিজেকে ছাড়া সে কাউকেই মেনে নিতে যে চায়নি কখনো, হোক না কেন সে অস্তিত্বহীন কোনো কিছু। আঁখির ধ্যানে বাধা দিয়ে সামনে দৃষ্টি স্থির রেখেই বলল আজিত এবার। আমার কি নতুন করে রূপ ফুটেছে? কেন? না মানে 6 বছর পর আজ কাউকে আবারও বিমোহিত হয়ে তাকাতে দেখতে পেলাম অপলকে। আর চোখে আমাকে দেখছেন বুঝি? আমার মন তো তোমার পাশে, সে তো সর্বক্ষণ তোমাকেই দেখে যায়।